নির্বাচনী আমেজে সারা দেশ, প্রার্থীদের মুখে বরাবরের মতোই প্রতিশ্রুতির ফুলঝুরি। প্রিয় নেতাকে বরণে কর্মীদের মাঝে উচ্ছ্বাস, ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। আমন্ত্রণ নাসি সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। প্রচার উৎসবে মেতেছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বরাবরের মতোই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ভোট চাইছেন নিজ নিজ প্রতীকে। নির্বাচনী স্লোগানে মুখর শহর থেকে গ্রাম, প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনে প্রচারণা চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগ দেন রাধা গোপীনাথ ও গৌরসুন্দর শ্রী বিগ্রহের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে। আপনাদের যাকে ইচ্ছা আপনারা তাকে ভোট দেন, কিন্তু সবসময় মনে রাখবেন এই দেশটা আপনাদের, এই দেশটাকে আপনারা এমন কারো হাতে তুলে দেবেন না যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে। ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন খুলনা ৫-এর দাঁড়িপাল্লা প্রতীকের মিয়া গোলাম পরোয়ার। একই জেলায় ভোটারদের কাছে গিয়ে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির দুই প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও রকিবুল ইসলাম বকুল। কোন কার্ডে কত পাওয়া যাবে তাও ৪ রকম বলতেছে। একজন বলতেছে ৪,০০০, কেউ কয় ২১,০০০, ২০,০০০, কেউ কয় না চাল, গম, তেল, চিনি, রেশন পাওয়া। কোনটা যে কি হবে? ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন। তিনি একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন, যেটি আগামীর বাংলাদেশ, এটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য, উন্নয়ন বাংলাদেশ গঠনের জন্য তিনি এই পরিকল্পনা ২-৪ দিনের মধ্যেই উনি প্রকাশ করবেন। রাজশাহীতে প্রচারণা চালিয়েছেন বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা। বরিশালের মাধব পাশায় গণসংযোগ করেন ধানের শীষের জয়নুল আবেদিন। তরুণরাও চায় যে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার তাদের জন্য কিছু করবে। তো সেই প্রতিশ্রুতি আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছে। মুন্সিগঞ্জ ২ আসনে গণসংযোগে নামেন এনসিপি প্রার্থী মাজেদুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়ার ত্রিঘর গ্রামে। আর গোপালগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপন ভূঁইয়া প্রচারণা শুরু করেন শেখ মুজিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানতে লালমনিরহাট এবং নরসিংদীতে আমরা যুক্ত হব। শুরুতে চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে আছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নির্বাচনী প্রচারণার কি খবর আছে আপনার কাছে? নরসিংদীতে কিন্তু প্রচারণায় সরব হয়ে উঠেছে নরসিংদী জেলার ৫টি আসন, এবং এই জেলাতে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচারণা শুরু করেছে। এখানে বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপির যেসব প্রার্থী রয়েছে তারা কিন্তু নিজ নিজ এলাকাতে কিন্তু গণসংযোগ, উঠান বৈঠক সহ এবং লিফলেট বিতরণ করছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু প্রার্থীরা ভোটারদের সমস্যার কথাগুলো শুনছেন এবং তাদের নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং নরসিংদী সদর আসন থেকে আপনি জানেন নির্বাচন করছেন ধানের শীষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এবং নরসিংদী ২ পলাশ আসন থেকে কিন্তু ধানের শীষের পক্ষে নির্বাচন করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবং এখানে এনসিপির যিনি প্রার্থী রয়েছেন নরসিংদী ২ পলাশ আসনে সারোয়ার তুষার। তো ৩ জন হেভিওয়েট প্রার্থী কিন্তু নরসিংদী রয়েছে, এবং অন্যান্য যারা রয়েছে জামাতে ইসলামের তারাও কিন্তু প্রচারণা শুরু করছে। সব মিলিয়ে যদি আমি বলতে চাই, তারা কিন্তু শিডিউল অনুযায়ী সকাল থেকেই তারা কিন্তু প্রচারণা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছে। এবং নরসিংদীর এই ৫টি আসনে কিন্তু প্রায় ৪০ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং প্রায় ২০ লাখ ভোটার কিন্তু এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি, আসলে দীর্ঘদিন পর যে এই সব দলগুলো, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা কিন্তু এলাকার মানুষের যে উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট থেকে শুরু করে যেসব জায়গায় মেডিকেল কলেজ নেই সেই মেডিকেল কলেজ স্থাপন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনেরও কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে নির্বাচনের প্রচারণা জমে উঠেছে এবং ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই ছিল সর্বশেষ অবস্থা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। এবার লালমনিরহাটে চলে যাব, সেখানে আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ।
ইপসিতা লালমনিরহাটে কিন্তু ভোটের যে প্রচার প্রচারণা সেটি জমে উঠেছে। আমি একটু তথ্য দিই, লালমনিরহাট 3টি আসন রয়েছে। লালমনিরহাট 1 রয়েছে হাতীবান্ধা পাটগ্রাম, সেখানে একটা পৌরসভা রয়েছে। লালমনিরহাট 2 রয়েছে আদিতমারি কালীগঞ্জ, এবং লালমনিরহাট সদরে রয়েছে লালমনিরহাট 3 আসন, এখানে কিন্তু একটা পৌরসভা রয়েছে। প্রচার প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে তারপরে থেকে কিন্তু প্রার্থীদের কর্মীরা, নেতা কর্মীরা তারা মাঠঘাট চষে বেড়াচ্ছেন। তিস্তার চরাঞ্চল, সীমান্ত এলাকা, সেগুলোতে কিন্তু প্রচার প্রচারণা করছেন। তারা কিন্তু ভোটারদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন উন্নয়নের। ভোটাররাও কিন্তু বিভিন্ন তাদের চাওয়া পাওয়ার যে কথাগুলো সেগুলো তুলে ধরছেন। বিশেষ করে লালমনিরহাট কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে কৃষির যে বিপ্লব বা উন্নয়ন সাধন, সেটি এখান থেকে যে কৃষি পণ্য সেগুলো ঢাকা এবং রাজধানী চট্টগ্রামে যে পাঠানোর যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা আলাপ উঠে আসছে, সীমান্ত নিরাপত্তা ইস্যু উঠে আসছে, এখানকার বেকার যুবকদের যে বিষয়গুলো সেগুলো উঠে আসছে। সব মিলিয়ে লালমনিরহাটের 3টি আসনে কিন্তু গত প্রচার প্রচারণা শুরুর পর দিন থেকে একদম সুষ্ঠুভাবেই কিন্তু প্রচার প্রচারণা চলছিল। যদিও বা গতকাল হাতীবান্ধা পাটগ্রামে বিএনপি ও জামাতের একটি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, সেটা নিয়ে রাতভর কিন্তু উত্তেজনা ছিল। বিএনপি জামাত তাদের নিজেদের নিজ নিজ অবস্থান শক্তি দেখানোর কিন্তু চেষ্টা করছে গতকাল থেকে। যেহেতু সেটি একটি পোর্ট এলাকা, সেখানে কিন্তু গতকাল থেকে ঠিকমতো যে বড় যানবাহন গুলো সেগুলো রাজধানী এবং চট্টগ্রামমুখী ঠিকমতো যেতে পারছিলেন না, সেটি নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে। আরো যেহেতু এখনো ভোটের বেশ কিছুদিন বাকি রয়েছে, সেখানে সহিংসতার আশঙ্কা করছে স্থানীয় ভোটাররা, এবং ভোটারদের মধ্যে আতঙ্ক কিন্তু বিরাজ করছে। এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে, তারা কিন্তু নিয়মিত টহল রাখছে। বিভিন্ন জায়গায় গিয়ে তারা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখভাল করছে। সব মিলিয়ে ভোটাররা চাচ্ছে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে, এবং তাদের যোগ্য যে নেতা তাদেরকে কিন্তু নির্বাচিত করার কথা বলছেন ভোটাররা। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাট থেকে ভোটের প্রচারণা সবশেষ। ধন্যবাদ আপনাকে। এবার নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা হবিগঞ্জ চলে যাব, সেখানে আছেন রাসেল চৌধুরী। রাসেল। ইপসিতা প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে কিন্তু হবিগঞ্জে প্রার্থীরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহরে, এবং দিন থেকে রাত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জে তাদের নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে। হবিগঞ্জে 4টি আসন রয়েছে, এবং হবিগঞ্জে 4টি আসনে মোট ভোটার 18,33,000 এবং 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জে নবীগঞ্জ বাহুবল আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, তিনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন, এবং আজও বিকাল 4টার দিকে তার গণসংযোগ করার কথা বাহুবলে। এছাড়া কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিএনপি সাবেক এমপি শেখ সুজাত মিয়াও মাঠে কাজ করে যাচ্ছেন। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মৌলানা সিরাজুল ইসলামও এখানে মাঠে আছেন। এছাড়া বাণিজ্যং 2 আসনে মোট 5 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে বিএনপির প্রার্থী ডক্টর সাদকাত হাসান জীবন, তিনি বাণিজ্যং আজমিরগঞ্জে মাঠঘাটে কাজ করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও খেলাফত মজলিসের মৌলানা আব্দুল বাসিত ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। হবিগঞ্জ 3 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির প্রার্থী জিকে গৌস, তিনি লাখাই শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। আজও উনি হবিগঞ্জের সদরের নিজামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিন্তু সারাদিনই গণসংযোগ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জামাতের প্রার্থী কাজী মহসিন আহমেদ ও মাঠ চষে বেড়াচ্ছেন, এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়নে তিনি সারাদিনই আজ কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া মাধবপুর চুনাঘাটের 8 জন প্রার্থী কাজ করছেন। তার মধ্যে সৈয়দ ফয়সাল বিএনপির প্রার্থী, তিনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছেন। সর্বোপরি মনিটরিং কর্মকর্তা জানিয়েছে এখন মতো হবিগঞ্জে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো রয়েছে, এবং এখনো প্রার্থীরা তারা তাদের কার্যক্রম এখনো সুস্থভাবে করছেন এবং তারা তা মনিটরিং করছেন। ইফসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে আমরা জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। 22 বছর পর ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে জেলা জুড়ে সাজ রব। স্থানীয় সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ, যেখানে মঙ্গলবারের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে দলনেতার। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার এই মাঠেই নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর 27 জানুয়ারি দলীয় প্রধানের আগমন ঘিরে চলছে সাংগঠনিক তৎপরতা। দফায় দফায় প্রস্তুতি সভা, সমাবেশস্থল পরিদর্শন সহ শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছেন নেতাকর্মীরা। কাজে তৎপর ব্যস্ত সময় পার করছেন নেতৃবৃন্দ।
জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ উত্তর, দক্ষিণ মহানগর সবগুলা ইউনিটের বিএনপি সকল অঙ্গ নেতাকর্মীদের আমরা কাজে নামিয়ে দিয়েছি। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই সার্কিট হাউস মাঠে একটা ঐতিহাসিক জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করব। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। নেতাকর্মীরা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে তারেক রহমানের জনসভায়। নির্বাচনে দলকে বিজয়ী করতে নির্দেশনা দিবেন আগামীর পথ চলায়। সাধারণ মানুষের মাঝে একটা উচ্ছ্বাস উত্তেজনা কাজ করছে, আনন্দমুখর পরিবেশ। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আজকে উজ্জীবিত হয়েছে। উনি সকালবেলা ঢাকা থেকে রওনা হয়ে 10:30টায় গাজীপুরে শুধু একটি প্রোগ্রাম করবেন এবং গাজীপুর থেকে উনি সরাসরি সার্কিটেও চলে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। জনসভায় ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় হুঁশিয়ারি দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তাই সমালোচনা না করে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। দলের হাল ধরার পর চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা। দীর্ঘ 2 দশকের বেশি সময় অপেক্ষার অবসানে বন্দরনগরীতে তার সমাবেশে ঢল নামে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের। রোববার ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে পলো গ্রাউন্ড মাঠে আসেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে সমাবেশস্থল ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর মঞ্চে আসেন তারেক রহমান। 21 বছর পর চট্টগ্রামের মাটিতে তাকে দেখে উল্লাসে ফেটে পড়েন লাখো কর্মী সমর্থক। বক্তব্যের শুরুতে আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করেন বন্দরনগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়ে শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষার ব্যবস্থাই পাবে না, একই সাথে তাদের শিক্ষার ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতির টুটি চেপে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না। যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে, এই টুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করলেও শুধু সমালোচনার মধ্যে না থেকে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয় এমন কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আজ সময় এসেছে পরিবর্তনে। এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ সময় পর বৃহত্তর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রার্থীদের বিজয় করার গুরুত্ব তুলে ধরলেন জনগণের সামনে। চাইলেন ভোট, জানালেন দেশ নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার এই আহ্বান কতটুকু সাড়া দেবেন তা নির্ধারণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। চট্টগ্রামের পর কর্মসূচি শেষে ফেনীর নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। এরপর কুমিল্লার 14 গ্রাম সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান। পরে সদর দক্ষিণ থানার ফুলতলিতে আরেকটি জনসভায় যোগ দেন তারেক রহমান। এসব নির্বাচনী জনসভায় ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুমিল্লা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বরিশালের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে কথা ও কাজে মিল পাবেন এমন প্রার্থীকেই খুঁজছেন তারা। নগর থেকে লোকান্তরে, পথ থেকে প্রান্তরে, বরিশালের হাট, বাজার, গ্রামগঞ্জে এখন একটি আলোচনা, সেটি হচ্ছে নির্বাচন। চায়ের কাপে ঝড় তুলছে কে কাকে ভোট দেবে।
আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল 2 আসনে উজিরপুর উপজেলার গুঠিয়ায়। সেখানে এখন আমি দেখতে চাই যে ভোটাররা আসলে কাকে ভোট দেবে, কার জন্য তারা অপেক্ষা করছে এবং কি প্রত্যাশা প্রার্থীদের কাছে। একটু চলে যাই ভোটারদের কাছে। নির্বাচন তো আর কয়েকদিন পরে ভোট গ্রহণ শুরু হবে। প্রার্থীর কাছে আপনাদের কি প্রত্যাশা, কাকে ভোট দেবেন? আমরা চাচ্ছি যে আমাদের আপন মানুষ, কাছের মানুষ একটা লোক চাচ্ছি। আর হচ্ছে গিয়ে যেই লোকটা বিগত দিনে এমপি হওয়ার আগেও কাজ করছে, যে এলাকার উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, কর্মসংস্থান তৈরি করবে, আমরা এই ধরনের প্রার্থী চাচ্ছি। এলাকায় মাদক ব্যবসাটা খুব চলতেছে, এইটা যে দমন করতে পারবে এই ধরনের একজন প্রার্থী আমরা চাচ্ছি। গরিব দুঃখী সবার জন্য ভালো কাজ করবে, ভালো সবার জন্য ভালো উন্নয়নের জন্য সব কাজ করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। যার ভাবনার মধ্যে বরিশালের উন্নয়ন, যার চিন্তায় বরিশালের উন্নয়ন এবং যিনি সার্বক্ষণিক মানুষের জন্যই কাজ করেন। সমতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বাংলাদেশ কায়েম করবে, যার মাধ্যমে দেশের মানুষ স্বস্তিতে ঘুমাতে পারবে। নারী পুনর্বাসন, নারীদের অগ্রাধিকার সর্ববিষয়ে আমরা এরকমের একজন যোগ্য প্রার্থীকে খুঁজছি। সব কথা শেষ কথা একটি, যিনি এমপি হবেন তিনি যেন এলাকার উন্নয়ন করেন, শিক্ষামুখী একটি পরিবেশ তৈরি করেন এবং কর্মসংস্থান তৈরি করেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। নির্বাচনী প্রচার ঘিরে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। টংভাঙ্গা ইউনিয়নের 2 নম্বর কসাইটারি এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায় বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের নির্বাচনী প্রচারে ছিলেন সমর্থকরা। একই সময় জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর প্রচারে ছিলেন তার কর্মী সমর্থকরা। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এদিকে চুয়াডাঙ্গা 1 আসনের আলমডাঙ্গায় যুগির হুদা গ্রামে জামায়াতের ইসলামীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে। এর জেরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। ভাঙচুর এবং আগুন দেওয়া হয় 2 পক্ষের নির্বাচনী কার্যালয়ে। এদিকে যশোরের জিকরগাছায় প্রচারণার সময় জামায়াতের নারী নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। আর কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আওয়ামী লীগ না থাকায় আসছে নির্বাচন, একতরফা হচ্ছে। এই নির্বাচন দেশ ও বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবনে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণভোটের বিপক্ষে অবস্থান নিতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময়, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50% লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। গাজীপুরে গুলি করে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের 24 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। মহানগরের বাসন এলাকার আউটপাড়ার ঘটনা। পুলিশ জানায় শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম টাকা জমা দিতে যাচ্ছিলেন। সে সময় 3টি মোটরসাইকেলে 6 জন দুর্বৃত্ত তার পথ আটকায়। পরে 2 রাউন্ড গুলি ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে 24 লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্মিত অস্থায়ী বেসিন ধসে চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়রা জানান সদর উপজেলার শালুয়াভিটা হাট এলাকায় হাত ধোয়ার জন্য করোনাকালে বেসিন নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দুপুরে সেই বেসিনের ওপর উঠে খেলছিল কয়েকজন শিশু। এ সময় হঠাৎ ধসে পড়ে বেসিনটি। এতে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সঞ্জিদা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় রায়হান ও সুমি। এমন মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী সন্তানের মৃত্যুতে বাগেরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তির বিষয়ে ভিন্ন মত দিয়েছে যশোর জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের গণমাধ্যম থেকে লিখিত জানানো হয়, বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে কোনো আবেদন করা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেছে সময় স্বল্পতার কারণে সরাসরি জেল গেটে মরদেহ দেখানোর সিদ্ধান্ত হয়। অথচ প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বলে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে তা ভিত্তিহীন ও অসত্য।
জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি 5 আগস্ট পরবর্তী গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন তিনি। এবার সবজি বাজারের খবর জানাতে মাদারী বোর্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, আজ সবজির বাজার দর কেমন দেখছেন? আসলে শীতের এই সময়টায় কিন্তু সবজির দাম অনেকটা হাতের নাগালে রয়েছে। ক্রেতা বিক্রেতারা যেটি বলছে, বর্তমানে আমি যে বাজারটিতে রয়েছে এখানে আসলে সবজির দাম অনেকটা কম দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে বাঁধাকপি, ফুলকপি এবং এই সিম এগুলো কিন্তু এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা দরে। এবং শীতকালীন যে সবজি, বিশেষ করে লাল শাক, পুঁই শাক এবং পালং শাক, এগুলো কিন্তু প্রতি আটি বিক্রি হচ্ছে 5 থেকে 60 টাকা দরে, অর্থাৎ প্রতি আটিতেই কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। এবং অন্যান্য বিশেষ করে এই কালি এবং ধনিয়া পাতা, এই সমস্ত কিন্তু অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তবে বাড়তি দামের তালিকায় রয়েছে কিন্তু চালের বাজার, অর্থাৎ প্রতি কেজি চালে কিন্তু 1 টাকা করে, অনেক জায়গায় 2 টাকা করেও বিক্রি, বেশি দামে বিক্রি হচ্ছে। 25 কেজির বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে 2050 টাকা, যেটি কিন্তু গত সপ্তাহ ছিল 1950 টাকা, অর্থাৎ প্রতি 25 কেজির বস্তায় কিন্তু 100 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ভোজ্য তেল, পেঁয়াজ, অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই একই অবস্থায় রয়েছে। তো ক্রেতারা যেটি বলছে, যদি এভাবে আসলে সরবরাহ বেশি থাকে তাহলে কিন্তু সবজির বাজার অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তো এই কারণে মাদারীপুর জেলা প্রশাসন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কাছে তারা আবেদন করেছে যেন মাঝে মাঝে এই বিভিন্ন বাজারে আসলে ভ্রাম্যমাণ যে মোবাইল কোর্ট সেটি যেন পরিচালনা করা হয়, তাহলে কিন্তু এই দাম সাধারণ ভোক্তাদের হাতের নাগালে থাকে। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ অবস্থা। ইফতিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানছিলাম মাদারীপুর থেকে। এবার 1 মিনিটে দেখে নেব দেশের আরো কিছু খবর। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নদী তীর থেকে উদ্ধার করা হয়েছে 8টি ককটেল, পরে তা নিষ্ক্রিয় করা হয়। মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার, সম্ভব হয়নি কাউকে আটক করা। বরগুনা জেলা প্রশাসকের কক্ষে ঢুকতে বাধা দেওয়ায় অফিস সহকারীর ওপর হামলা, অস্ত্রসহ একজন আটক। দিনাজপুরের চিরির বন্দরে কৃষকদের মানববন্ধন, সরকারের সেচ নীতিমালা বহির্ভূত নালা খননের প্রতিবাদ। বগুড়ায় বিমান বাহিনীর 66তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ, উপস্থিত ছিলেন বাহিনী প্রধান। এই ছিল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।